বাংলাদেশের এমবিবিএস, বিডিএস এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা যে যেখানে আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হচ্ছে নিউরো অ্যানাটমি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমরা নিউরো অ্যানাটমি নিয়ে আলাপ করি, সো আমি আজকে নিউরো অ্যানাটমি শুরু করলাম। আজকের প্রথম ভিডিওতে আমি নার্ভাস টিস্যু নিয়ে আলাপ করব। নার্ভাস টিস্যু। So at first we want to know what is neuroanatomy. Neuroanatomy, it is neuro plus anatomy. So branch of the anatomy which deals with nervous system is called neuroanatomy. Branch of anatomy that deals with nervous system, taki bole neuroanatomy. So it deals with nervous system. Now what is nervous system? এটা কি এমন যে সিস্টেম সবসময় নার্ভাস থাকে তাকে নার্ভাস সিস্টেম বলে? আমি একটু মজা করলাম, কিডিং জাস্ট। নার্ভাস সিস্টেম, আমরা জানি যে আমাদের শরীর বডিতে অনেক সিস্টেম আছে। এন্ডোক্রাইন সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাসকুলোস্কেলিটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, অনেক সিস্টেম আমাদের বডিতে আছে। এর মাঝে দুটো সিস্টেম হচ্ছে রেগুলেটরি সিস্টেম। তার মানে দুটো সিস্টেম অন্যান্য অনেক সিস্টেমকে রেগুলেট করে। এই দুই সিস্টেমের একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। দিস আর দ্য রেগুলেটরি সিস্টেমস অফ আওয়ার বডি। নার্ভাস সিস্টেম সে কোন একটা স্ট্রাকচারকে ইনারভেট করবে, নার্ভ এন্ডিং থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে এবং সে তার উপরে কাজ করবে। সে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কাজ করে and nervous system works very rapidly. Whereas in case of the endocrine system, at first they secrete hormone. These hormones enter into blood, they are carried to the target organ, then they act on that organ or that structure. So endocrine system basically works very slowly. So these are the difference between nervous system and endocrine system in from the point of regulation. On the other hand, endocrine system is controlled by pituitary gland, and pituitary gland itself is regulated by hypothalamus. Hypothalamus is a part of the nervous system. So আমরা দেখতে পাচ্ছি যে নার্ভাস সিস্টেম আবার এন্ডোক্রাইন সিস্টেমকে কন্ট্রোল করে। তাহলে দুটো রেগুলেটরি সিস্টেম থাকলেও সবচেয়ে বড় রেগুলেটরি সিস্টেম কিন্তু নার্ভাস সিস্টেম। এই জন্য নার্ভাস সিস্টেমকে বলা হয় ইট ইজ দ্য মাস্টার সিস্টেম অফ আওয়ার বডি। ইট ইজ দ্য মাস্টার সিস্টেম অফ দি বডি। নার্ভাস সিস্টেমের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি নার্ভাস সিস্টেম? নার্ভাস সিস্টেমের আমরা কাজগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ইট কালেক্ট সেন্সরি ইনফরমেশন। বেসিক্যালি দিস ইজ দ্য ফাংশন অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ইট কালেক্ট সেন্সরি ইনফরমেশন ফ্রম হোয়ার, কোথা থেকে সে নেয়। এটা হতে পারে ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট অর ফ্রম ইন্টারনাল এনভায়রনমেন্ট। So it collects sensory information from both external and internal environment. Then it send this information to the central nervous system. So what is the function of the central nervous system? Central nervous system, at first it integrate various sensory informations. Like আমরা যদি একটা চটপটি দেখি, চটপটির এটাকে দেখা মাত্র তার একটা ভিউ আমাদের চোখ দিয়ে ব্রেইনে যাবে, তারপরে তার একটা স্মেল আমাদের ব্রেইনে চলে যাবে থ্রু দ্য অলফ্যাক্টরি সিস্টেম। সুতরাং এই যে দুটো জিনিস, একটা হচ্ছে ভিউ, মানে ভিশন, আমরা একটা জিনিস দেখলাম প্লাস তার স্মেল নিলাম, দুটোকে ইন্টিগ্রেট করবে। সে ইন্টিগ্রেট করে সে সেটাকে রিকগনাইজ করবে, দিস ইজ চটপটি। সুতরাং এই হলো ইন্টিগ্রেট করলো এবং ইন্টিগ্রেট করে
তাকে রিকগনাইজ করবে উইথ দ্য হেল্প অফ প্রিভিয়াস মেমোরি। আগেও আমরা চটপটি খেয়েছি, আগেও দেখেছি, সেগুলো আমাদের ব্রেইনে স্টোরড আছে। সো ওটার সাথে এই মেমোরিটাকে সে ইন্টিগ্রেট করে আলটিমেটলি কি করলো, সে রিকগনাইজ করলো জিনিসটাকে। দেন একটা ডিসিশন হবে এর উপরে যে কোনো মোটর রেসপন্স হবে কি না। কখনো মোটর রেসপন্স করবে, কখনো করবে না। যেমন আমার হাতের উপরে যদি একটা মশা কামড় দেয়, সেই কামড়টা হচ্ছে একটা সেন্সরি স্টিমুলেশন, সেটা আমার ব্রেইনে যাবে, ব্রেইনে গিয়ে ব্রেইন এবার ডিটারমিন করবে যে কোনো মোটর রেসপন্স করবে কিনা। ইগনোর করতে পারে সে, সেটাকে যদি সিচুয়েশন অনুকূলে না থাকে হয়তো সে ইগনোর করে যাবে, আর যদি সিচুয়েশন অনুকূলে থাকে তাহলে একটা মোটর রেসপন্স তৈরি করবে। সেটা হতে পারে অন্য হাত দিয়ে একটা থাপ্পড় মেরে মশাটাকে মেরে ফেলা। সো স্টিমুলেশন ওয়াজ দ্য bite of the mosquito and response is the সেটা হচ্ছে হাতের একটা থাপ্পড়। অথবা আমরা মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে রাস্তার মাঝে দেখা হয়, সেই বন্ধু বান্ধবকে দেখা মাত্র তার একটা ভিজুয়াল ইনফরমেশন আমাদের ব্রেইনে চলে যাবে, এবং সে যদি একটা হাই হ্যালো বলে সেটাও আমার ব্রেইনে যাবে। ব্রেইন সেটাকে রিকগনাইজ করবে এবং ডিসিশন নিবে কোনো ফার্দার রেসপন্স করবে কি না। করতেও পারে, নাও করতে পারে, ইগনোরও করতে পারে। আমার কাউকে পছন্দ না, আমি হয়তো ইগনোর করে গেলাম, তাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম, হ্যাঁ মুখ অন্যদিকে ঘুরিয়ে নেওয়া একটা মোটর রেসপন্স। আর কিছু না করলে সেটা হচ্ছে ইগনোর হয়ে গেল। আর আবার আমরা একটা রেসপন্স তৈরিও করতে পারি, পজিটিভ ওয়েতে রেসপন্স হতে পারে, সেটা হচ্ছে একটা স্মাইল দিতে পারি, আর আমরা পাল্টা একটা রেসপন্স করতে পারি, হাই বলে রিপ্লাই দিতে পারি। সো এটা হচ্ছে একটা মোটর রেসপন্সের ডিসিশন নেয়, তারপরে সে একটা মোটর রেসপন্স তৈরি করে। আর ওভারঅল সব পুরো জিনিসটাকে সে ব্রেইনের মাঝে স্টোর করে রাখে, মেমোরিতে স্টোর করে মেমোরি হিসাবে, যাতে পরবর্তীতে আবার সিমিলার ইনফরমেশন আসলে এই কাজটা সে খুব দ্রুত করতে পারে। সো মেমোরিটাকে স্টোর করে। আর আমাদের সিএনএস হচ্ছে হাইয়ার ফাংশনের সেন্টার, ইট ইজ দ্য সেন্টার অফ দি হাইয়ার ফাংশন। অনেক কিছু আমাদের কে কন্ট্রোল করে এই আমাদের ব্রেইন। যেমন আমাদের বিবেক মানে কনসাইন্স, এই জিনিসটা কিন্তু ফ্রন্টাল লোবে, ব্রেইনের ফ্রন্টাল লোবে থাকে এই বিবেক অংশটুকু। এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করা ঠিক হবে, কোনটা না। আমরা ঘরে বসে সাইবেরিয়াকে চিন্তা করতে পারি, আমরা বিমূর্ত ড্রয়িং করতে পারি। এই সব হচ্ছে এই হাইয়ার ফাংশনের উদাহরণ। এগুলো সবই ব্রেইন করে থাকে। দেন সিএনএস এবার আরেকটা কাজ করাবে পিএনএস দিয়ে, সেটা হচ্ছে ইট কনভে মোটর কমান্ড টু দ্য ইফেক্টর। এটা পিএনএস এর কাজ। পিএনএস এর মোটর অংশের কাজ হচ্ছে কনভে মোটর কমান্ড টু দ্য ইফেক্টর। ইফেক্টরের কাছে সিএনএস এর মোটর কমান্ডটা সে ক্যারি করে নিয়ে যাবে। সো সিএনএস এর কাজ আমি অনেকগুলো দেখিয়েছি। পিএনএস এর কাজ বেসিক্যালি দুটো, একটা হচ্ছে কালেকশন অফ দি সেন্সরি ইনফরমেশন and convey motor command to the effectors। এই দুটো হচ্ছে পিএনএস এর কাজ। আচ্ছা, এই যে ইফেক্টর আমরা বলছি, নার্ভাস সিস্টেমের ইফেক্টর কারা, এটা আমাদের একটু জানতে হবে। নার্ভাস সিস্টেমের ইফেক্টর, দিস আর দ্য ইফেক্টরস অফ দি নার্ভাস সিস্টেম। নাম্বার 1, মাসলস। মাসল হচ্ছে নার্ভাস সিস্টেমের ইফেক্টর বা টার্গেট বলতে পারি। কি কি মাসল আছে? skeletal muscle, smooth muscle, cardiac muscle, all are the effectors of the nervous system. And plus হচ্ছে exocrine gland. Exocrine gland to nervous system এর effector. Now আমরা জানতে চাই classification of the nervous system. Nervous system কে আমরা anatomically plus physiologically, that is functionally classify করতে পারি। anatomical classification বলতে বোঝায় আমরা ক্লিন কাট হাতে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো this is one part, this is another part। এই দুটোর মাঝে একটা ভেরি বাউন্ডারি তৈরি করে যখন দেখাবো তখন সেটা হচ্ছে anatomical। So anatomically nervous system can be divided into CNS, central nervous system, and PNS or peripheral nervous system। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই যে আমরা এই ডায়াগ্রামে ব্রেইন দেখতে পাচ্ছি, আর এই সেন্টারে স্পাইনাল কর্ড। সো ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড কে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর আরেকটা নার্ভাস সিস্টেমের অংশ হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমরা ব্রেইনের সাথে কতগুলো নার্ভ লেগে থাকতে দেখছি, দিস আর কল্ড ক্রেনিয়াল নার্ভ।
আবার স্পাইনাল কর্ড থেকে কতগুলো নার্ভ বের হচ্ছে, দিস আর কল্ড ক্রেনিয়াল নার্ভ। দিস স্পাইনাল নার্ভ এন্ড ক্রেনিয়াল নার্ভ দুটোকে একত্রে বলে পেরিফেরাল নার্ভ। সো পেরিফেরাল নার্ভ সাথে তার গ্যাংলিয়া, অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া মিলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো যদি ভাইবাতে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য পার্টস অফ দি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমাদের উত্তর হবে পেরিফেরাল নার্ভ এন্ড গ্যাংলিয়া মিলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর একটা স্পাইনাল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ কাকে বলে? দ্য নার্ভস অ্যাটাচ টু ব্রেন। স্পাইনাল নার্ভ কাকে বলে? দ্য নার্ভস অ্যাটাচ টু স্পাইনাল কর্ড। ফাংশনালি আমরা নার্ভাস সিস্টেমকে ক্লাসিফাই করতে পারি ফাংশনালি, দ্যাট ইজ ফিজিওলজিক্যালি। একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা বেশিরভাগ সময় স্টুডেন্টদেরকে দেখি নার্ভাস সিস্টেম ক্লাসিফাই করতে গিয়ে বা সাবডিভিশন লিখতে গিয়ে অ্যানাটমিক্যাল লিখতে লিখতে ফিজিওলজিক্যাল ঢুকিয়ে ফেলে, অ্যামালগামেট করে ফেলে। কিন্তু অ্যানাটমিক্যালের সাথে কখনোই ফিজিওলজিক্যালকে মিশানো যাবে না। ফিজিওলজিক্যালটার কোনো অ্যানাটমিক্যাল এন্টিটি নাই, কোনো অস্তিত্ব নাই। ফিজিওলজিক্যালটা ফাংশনের উপর বেস করে এটা তৈরি করা হয়েছে। ফিজিওলজিক্যালি যে সোমাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম, এই অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি দে ডিস্ট্রিবিউট থ্রু দ্য সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক ফাইবার গুলো সোমাটিক ফাইবারের মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট হয়। সুতরাং সোমাটিক আর অটোনমিককে আমরা অ্যানাটমিক্যালি আলাদা করতে পারবো না, ফাংশনালি করতে পারবো। এই জন্য আমরা কখনোই কিন্তু ক্লাসিফিকেশন বা সাবডিভিশনে মিক্সচার করব না। ফাংশনাল যখন লিখবো তখন সোমাটিক অটোনমিক, আর অ্যানাটমিক্যাল যখন লিখবো তখন অনলি লিখবো সিএনএস, পিএনএস এবং ওই প্রথম স্লাইডে আমি যা দেখিয়েছি। সো হোয়াট ইজ দ্য সোমাটিক নার্ভাস সিস্টেম? সোমাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে the part of the nervous system that control voluntary structure of the body. So it control voluntary structure. আর autonomic nervous system হচ্ছে the part of the nervous system which control involuntary structures of the body. তা আমাদের হাতে তো নার্ভাস সিস্টেমের টার্গেট স্ট্রাকচার গুলো ছিল এক মাসল আর গ্ল্যান্ড। তো কোনটাকে সোমাটিক কন্ট্রোল করবে? মাসল তিন রকমের, স্কেলিটাল, স্মুথ, কার্ডিয়াক। আসলে most of the skeletal muscles are voluntary structure, voluntary. So most of the skeletal muscles will be supplied by somatic nervous system. আর বাকি থাকলো কি? স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল যেগুলো ভিসেরাতে থাকে, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড। They are the target of the autonomic nervous system. So autonomic nervous system controls involuntary structures of the body. এই ইনভলান্টারি স্ট্রাকচারের মধ্যে কি আছে? স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল এন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। দিস আর ইটস ইফেক্টরস অর টার্গেট স্ট্রাকচার। আর সোমাটিকের টার্গেট হচ্ছে স্কেলিটাল মাসল, যেটা ভলান্টারি। নাও আমরা জানতে চাই এই নার্ভাস সিস্টেম কিভাবে তৈরি হলো, কি দিয়ে তৈরি হলো। নার্ভাস সিস্টেম হচ্ছে দ্য টিস্যু, যে টিস্যু দিয়ে নার্ভাস সিস্টেম তৈরি হয় তার নামই নার্ভাস টিস্যু। আমরা জানি আমাদের বডিতে চারটা বেসিক টিস্যু আছে। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াম, কানেকটিভ টিস্যু, দেন মাসকুলার টিস্যু, দেন নার্ভাস টিস্যু। There are 4 types of the basic tissues. Nervous tissue is one of the basic tissue of our body. নার্ভাস টিস্যু হচ্ছে বেসিক টিস্যুর একটা। এবং আমরা জানি যে কোনো টিস্যু তৈরিতে দুটো কম্পোনেন্ট লাগে, একটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট, সেল, আর হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। কিন্তু নার্ভাস টিস্যু এমন এক টিস্যু যেখানে কোনো ইন্টারসেলুলার ম্যাট্রিক্স নাই, এটা শুধুমাত্র সেল দিয়ে তৈরি। দুই ধরনের সেল দিয়ে এই নার্ভাস সিস্টেম তৈরি, এই জন্য এটাকে বলা হয় সেলুলার টাইপ অফ টিস্যু। আমরা যা বলছিলাম যে কোনো টিস্যুতে দুটো কম্পোনেন্ট থাকে, সেল এন্ড ম্যাট্রিক্স। যেমন এপিথেলিয়াল টিস্যু, সেখানে কি হয়? সেল বেশি থাকে, ম্যাট্রিক্স কম থাকে। নার্ভাস টিস্যুতে কি হয়? সেল কম থাকে, ম্যাট্রিক্স বেশি থাকে। কিন্তু না, সরি, কানেকটিভ টিস্যুতে সেল বেশি, ম্যাট্রিক্স কম থাকে, সেল কম থাকে, ম্যাট্রিক্স বেশি থাকে। কিন্তু নার্ভাস টিস্যুর ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে নার্ভাস টিস্যুতে শুধু সেল থাকে, কোনো প্রকার ম্যাট্রিক্স থাকে না। এখানে দুটো সেল দিয়ে নার্ভাস টিস্যু তৈরি হয়। One is the neuron, another one is the neuroglia. Neuron is called nerve cell. Nerve cell কে নিউরন বলে। আর নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং সেল, কেউ কেউ একে বলে গ্লিয়াল সেল। সাপোর্টিং সেল, কেউ কেউ এটাকে বলে গ্লিয়াল সেল। So two cells forms the nervous tissue.
তাহলে আমরা বুঝলাম দুই ধরনের সেল দিয়ে নার্ভাস টিস্যু হয়। ওয়ান ইজ দ্য নিউরন, অ্যানাদার ওয়ান ইজ দ্য নিউরোগ্লিয়া। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? দুটো ডিফারেন্স হচ্ছে, এক নাম্বার, নিউরনস আর এক্সাইটেবল সেল, দে ক্যান বি এক্সাইটেড, they can generate impulse, they can conduct impulse. Similar excitable cell হচ্ছে muscle কিন্তু excitable tissue. Muscle if stimulated, they respond by contraction, so they can be excited. So muscles and nervous tissue both are excitable tissue. Neurons are excitable tissue. As well as neuron are non-dividing cell, they cannot divide after birth, they cannot divide after birth. Basically, when in the intrauterine life, neurons, immature neuron ke tokhon neuroblast bole, neuroblast can divide, but when they are mature, they are called neuron, they cannot divide. Neurons are permanent cell. আমরা আমাদের বডিতে তিনটা পার্মানেন্ট সেলের নাম জানি, একটা হচ্ছে skeletal muscle, cardiac muscle and neuron. So neuron is the permanent cell. They, after maturation, they cannot divide. Another cell is the neuroglia. Neuroglia is the non-excitable cell. It cannot be excited. Plus, it is the dividing cell. It has ability for division. আমরা জানি একটা বেবি যখন প্রথম জন্ম হয়, তার ছোট্ট একটা ব্রেইন থাকে। এই ব্রেইনে কি আছে? নিউরন, নিউরোগ্লিয়া। দেন এই বেবির ব্রেইনটা ধীরে ধীরে বয়স বাড়বে আর ব্রেইনটা বড় হবে। বড় হয় কি দিয়ে? নিউরন দিয়ে না নিউরোগ্লিয়া দিয়ে? আমরা জানি জন্মের পরে নিউরন আর ডিভিশন হয় না, তাহলে তার ডিভিশন হয় হচ্ছে নিউরোগ্লিয়া। সুতরাং ব্রেইন বড় হয় সাইজে, বাই দ্য আফটার বার্থ ব্রেইন বড় হয় ডিউ টু ডিভিশন অফ দি নিউরোগ্লিয়া। এটা আমরা বুঝে নিলাম। ওয়ান মোর থিং, সেটা হচ্ছে, আমি একটা স্টোরি, একটা জিনিস তুলে বলছি। সেটা হচ্ছে, মাঝে মাঝে আমরা বাংলা সিনেমাতে দেখি যে একজন নায়ক প্রেম করে যাচ্ছে মেয়ে একটা তার নায়িকার সাথে, হঠাৎ নায়কের মাথায় ব্যথা, সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে ইনভেস্টিগেশন করে বলল যে আপনার তো ব্রেইন টিউমার হলো। তারপরে কিছুদিন পরে আবার সে আরেক জায়গায় যায়, গিয়ে আবার ইনভেস্টিগেট করে, তারপরে দেখা যায় যে না, তার ব্রেইন টিউমার কিছুই নাই, সে ভালো। তারপরে কি হয়? নায়ক এবং নায়িকা সুখে শান্তিতে ভর করতে থাকে এবং দি এন্ড লেখা আসে। এগুলো হচ্ছে কমন সিনারি বাংলা সিনেমাতে, এগুলো একটা সময় এরকম দেখা যেত। সো এই যে ব্রেইন টিউমার, এই টিউমারটা কার হয়? এটা কি নিউরনের টিউমার না নিউরোগ্লিয়ার টিউমার? এটা একটা ইস্যু। এই টিউমারটা আসলে নিউরোগ্লিয়াল টিউমার, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিউরোগ্লিয়াল টিউমার। কারণ টিউমার হয় অ্যাবনর্মাল সেল প্রলিফারেশনের মাধ্যমে। আফটার বার্থ নিউরন তো প্রলিফারেটই করে না, তাহলে টিউমার কিভাবে করবে? সুতরাং যত ব্রেইন টিউমার হয়, আমরা বলতে পারি যদি অ্যাডাল্টে কোনো ব্রেইন টিউমার হয়, ইট মাস্ট বি নিউরোগ্লিয়াল টিউমার। তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্ট্রাউটেরাইন লাইফে when neurons are in the neuroblast stage, those neuroblasts can divide. এই অবস্থাতে তার ডিভিশন অ্যাবনরমালিটি যদি হয়, এক্সেসিভ ডিভিশন করে, তাহলে নিউরোব্লাস্টেরই কিন্তু টিউমার তৈরি করে ফেলতে পারবে। এবং এই টিউমারটা হয়তো ছোটবেলা ইন্ট্রাউটেরাইন লাইফে তৈরি হয়ে অ্যাডাল্টে এসে ধরা পড়েছে, বা চাইল্ডহুডে এসে সেটা ধরা পড়েছে। অ্যাডাল্টে যাওয়ার আগেই ধরা পড়বে, চাইল্ডহুড পিরিয়ডে সেটা ধরা পড়েছে। কিন্তু এই টিউমারটা চাইল্ডহুডে ধরা পড়লেও সেটা কিন্তু ডেভেলপ করেছে ইন্ট্রাউটেরাইন লাইফে। সুতরাং এই জাতীয় টিউমারকে বলা হয় নিউরোব্লাস্টোমা। এবার আমরা এখান থেকে একটা ইস্যু আমি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে নিউরন ক্যান নট ডিভাইড। এটা কেন হয় বা এটার বেনিফিট কি? আমরা জানি একটা নিউরন আরেকটা নিউরনের সাথে সিনাপস করার মাধ্যমে সে মেমোরি জমা রাখে। এখন মনে করি আমরা একটা নিউরন ডিভিশন করতে চাই, প্রথমে সে তার সিনাপসটা উইথড্র করবে, দেন ডিভিশন করবে। এই সিনাপস উইথড্র করতে গেলেই তার মেমোরিটা লস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা প্রবলেমে পড়ে যাব। যদি নিউরন ডিভিশন করে তাহলে মেমোরি কিন্তু আমাদের থাকবে না, আনস্টেবল হয়ে যাবে মেমোরি, এটাকে বলে ফ্লিটিং মেমোরি। তো আমরা এইরকম হতে পারতো যে সকালবেলা হয়তো ঘর থেকে আমরা বের হচ্ছি,
হয়ে বিকেল বেলা বা আমরা যখন ঘরে ফিরলাম ততক্ষণ একটা সেল ডিভিশন নিউরন ডিভাইড করে ফেললো, এখন ঘরে এসে আমি আর ঘরের লোককে চিনতে পারতেছি না, সালাম দিয়ে বললাম আপনারা কি, আপনাদের তো চিনতে পারতেছি না। এরকমও হতে পারে হয়তো আমি ঘরই খুঁজে পাচ্ছি না, তাও পসিবল, ঘরই চিনতেছি না। সুতরাং আমরা ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু গড দ্যাট নিউরন ক্যান নট ডিভাইড। ওয়ান মোর থিং, একটা নিউরন আছে আমাদের বডিতে এক্সেপশনাল, that neuron can divide, that is the olfactory neuron. This olfactory neuron can divide. কোথায় থাকে olfactory neuron? সে থাকে নেজাল ক্যাভিটিতে, নেজাল ক্যাভিটির রুফে। এই নিউরনের কাজ হচ্ছে সে স্মেল ডিটেকশনে হেল্প করে, স্মেলের জন্য সে রিসেপ্টর হিসেবে কাজ করে। স্মেলের জন্য আমরা যে ইন্সপায়ার্ড এয়ার, আমরা যে নিঃশ্বাস নেই, সেই নিঃশ্বাসের সাথে কিছু স্মেল মলিকিউল থাকে, অডোরিফেরাস মলিকিউল থাকে। সেই মলিকিউল গুলো গিয়ে অলফ্যাক্টরি সেলকে স্টিমুলেট করে, আমরা তখন ঘ্রাণটা বুঝতে পারি। এখন কথা হচ্ছে আমরা যে ইন্সপায়ার্ড এয়ার নেই, সেটা কি শুধু ফ্রেশ এয়ার নেই? না, অনেক টক্সিক মেটেরিয়াল থাকে, লেড থাকে, মার্কারি থাকে, অনেক কিছু পয়জনাস মেটেরিয়াল থাকে, এবং এই অলফ্যাক্টরি সেলগুলোকে কন্টিনিউয়াসলি ড্যামেজ করতে থাকে এই টক্সিক মেটেরিয়াল। তো কি হলো, এই সেলগুলো যদি ডিভাইড করতে না পারে, যদি এই ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে এই নিউরনগুলো ড্যামেজ হয়ে যাবে, তার কিছুদিন পরে আমরা আর স্মেল বুঝতে পারবো না। সুতরাং এখানে নিউরনের ডিভিশন করাটাই দরকার। এই জন্য অলফ্যাক্টরি নিউরন একমাত্র নিউরন দ্যাট ক্যান ডিভাইড। আমরা এখন জানবো যে নিউরন থাকে কতগুলো। আমাদের ব্রেইনে নিউরন থাকে 100 বিলিয়ন। এই সংখ্যাটা আসলে এক এক বইতে এক এক রকম লিখে, এবং এটা মনে রাখা খুব বেশি জরুরি না, জাস্ট একটু বোঝানোর জন্য অনেক অনেক নিউরন থাকে। আমি এই ভ্যালুটা নিয়েছি কার্পেন্টারের নিউরো অ্যানাটমি বই থেকে। সো নিউরন থাকে 100 বিলিয়ন, a lot of neuron, 100 billion, 10 to the power 11 neurons in our brain. নিউরন গেল, নিউরোগ্লিয়া কি বেশি থাকে না কম থাকে? নিউরোগ্লিয়া তো সাপোর্টিং সেল, সুতরাং অ্যাটলিস্ট সমান থাকবে, না হয় বেশি থাকবে, কম থাকলে তো কাজই হবে না। নিউরোগ্লিয়া বেশিই থাকে। কত বেশি থাকে? এনি আইডিয়া? নিউরোগ্লিয়া থাকে 10 গুণ বেশি। নিউরনের তুলনায় নিউরোগ্লিয়া 10 টাইমস মোর থাকে। আর এর বাইরে নার্ভাস টিস্যুতে আমরা ব্লাড ভেসেল পাবো, যে ব্লাড ভেসেল নার্ভাস টিস্যুকে নিউট্রিশন দিবে। অনেকে বলতে চায় যে নার্ভাস টিস্যুর কম্পোজিশনে আমরা ব্লাড ভেসেলও বলবো, নিউরন, নিউরোগ্লিয়া এন্ড ব্লাড ভেসেল। বাট ব্লাড ভেসেল বলাটা ঠিক হবে না, কারণ ব্লাড ভেসেলের মধ্যে থাকে ব্লাড হচ্ছে কানেকটিভ টিস্যু। ব্লাড ভেসেলের ওয়ালে লাইনিং এপিথেলিয়াম আছে, সেটা এপিথেলিয়াল টিস্যু। তার ওয়ালেও কানেকটিভ টিস্যু আছে সাব এন্ডোথেলিয়াল লেয়ারে, তার ওয়ালে স্মুথ মাসল আছে। সো একটা টিস্যুর ভিতরে আমি এত টিস্যু কিভাবে কম্পোজিশনে বলবো? প্রত্যেকই তো আলাদা আলাদা টিস্যু। এই জন্য আমি প্রেফার করব সবাইকে যে নার্ভাস টিস্যুর কম্পোজিশনে আমরা শুধু নিউরন আর নিউরোগ্লিয়া বলবো, আর কিছু না। নাও নার্ভাস টিস্যু সিএনএস এর মাঝে কি কি ধরনের নার্ভাস টিস্যু আমরা পাই সিএনএস এর মাঝে? আমরা সিএনএস এখানে একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম ছবিতে বা দ্বিতীয় ছবিতে আমরা দুই রকমের টিস্যু দেখতে পাই। একটা টিস্যু হচ্ছে ডার্ক কালারের, এখানে এই যে বাইরের দিকে ডার্ক কালার, ভিতর দিকটা আবার হোয়াইট কালারের। আবার এই ছবিতে আমরা ডানের ছবিতে দেখি সেন্ট্রাল পোর্শনে আছে ডার্ক কালার আর পেরিফেরিতে আছে লাইট কালার। এখানে আসলে দুটো ম্যাটার তৈরি হয়েছে, একটাকে বলে গ্রে ম্যাটার আর একটাকে বলে হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার, গ্রে বানানটা আমরা দেখতে পারি GREY, GRAY দিয়েও লেখা যায়, নো প্রবলেম, একটা ব্রিটিশ স্পেলিং, একটা আমেরিকান স্পেলিং। তবে ম্যাটার বানানটা খেয়াল রাখার মতো। কখনো কখনো ম্যাটার বানানে একটা টি দেওয়া হয়, কখনো ডবল টি। কখন আমরা একটি দিব? যখন আমরা লিখবো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, তখন আমরা দিব একটা টি, সিঙ্গেল টি। কারণ হচ্ছে এর একটা কারণ আছে, ওই ম্যাটারটা ম্যাটারনাল সম্পর্কিত। জুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। একটা সময় ধারণা করা হতো যে আমাদের বডিতে যত পর্দা আছে সবগুলো মেমব্রেনের আদি মেমব্রেন, মাদার মেমব্রেন হচ্ছে জুরা ম্যাটার। এই জন্য এটার নাম দিয়েছিল ম্যাটার। সে হচ্ছে মাতৃ পর্দা, সে হচ্ছে মাদার মেমব্রেন। জুরা ম্যাটার হচ্ছে মাদার মেমব্রেন।
এই জন্য ডুরা ম্যাটার মানে শুধু সিঙ্গেল টি, কিন্তু আমাদের এই ম্যাটার মানে হচ্ছে পদার্থ। একটা হচ্ছে গ্রে ম্যাটার ধূসর পদার্থ, আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার শ্বেত পদার্থ বা সাদা পদার্থ। সো গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার কাকে বলে? দ্য নার্ভাস টিস্যু হুইচ অ্যাপিয়ার্স গ্রে ইজ কল্ড গ্রে ম্যাটার। যে টিস্যুটা গ্রে দেখাবে সেটাই গ্রে ম্যাটার। কেন গ্রে এখানে? কারণ এখানে ব্লাড সাপ্লাই বেশি এবং এখানে কোনো মাইলিন থাকে না। মাইলিন থাকলে সেটা সাদা রঙের মাইলিন, মাইলিন থাকলে হোয়াইট ম্যাটার হতো। সো এখানে গ্রে ম্যাটার, কারণ এখানে ব্লাড সাপ্লাই বেশি, মাইলিন নাই। প্রশ্ন হচ্ছে এখানে ব্লাড সাপ্লাই বেশি কেন? তার কারণ হচ্ছে এখানে নিউরনের সেল বডি থাকে, আর সেল বডি হচ্ছে নিউরনের মোস্ট মেটাবলিক পার্ট অফ দ্য নিউরন। নিউরনের মোস্ট অ্যাক্টিভ এন্ড মেটাবলিক পার্ট হচ্ছে সেল বডি। সো যেখানে সেল বডি থাকবে সেখানে ব্লাড সাপ্লাই লাগবে, এবং ব্লাড সাপ্লাই লাগে বলেই সেই জায়গাটুকু গ্রে ম্যাটার হয়ে যাবে। আমরা এবার জানতে চাই এই গ্রে ম্যাটারে কি থাকে। আসলে গ্রে ম্যাটারটা এক ধরনের নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুতে কি ছিল? নিউরন ছিল, নিউরোগ্লিয়া ছিল, এখানেও তাই থাকবে। ওকে, এখন আমরা জানবো নিউরনের কোন পার্ট থাকে আর নিউরোগ্লিয়ার মাঝে কে কে থাকে। এটা হচ্ছে আমাদের এখন জানার ইস্যু। এখানে একটা নিউরন দেখা যাচ্ছে, নিউরনের দিস ইজ কল্ড সেল বডি, আর এই ছোট ছোট যে ব্রাঞ্চ দেখা যাচ্ছে দিস আর কল্ড ডেনড্রাইট। এগুলো প্রসেস, ছোট প্রসেসের নাম ডেনড্রাইট। আর একটা প্রসেস অনেক লম্বা, সেটা হচ্ছে এক্সন। এক্সনের আবার প্রথম অংশ দেখা যাচ্ছে, এখানে কোনো মাইলিন শীট নাই, তার নাম প্রি এক্সন। আর বাকিটুকুকে দেখা যাচ্ছে মাইলিন শীট আছে, এই যে এখানে ইয়েলো কালার্ড মাইলিন শীট দেখা হচ্ছে। সো যে অংশটুকুতে মাইলিন শীট নাই, প্রথম অংশ, তার নাম হচ্ছে প্রি এক্সন, তার নাম প্রি এক্সন। তাহলে আমরা এখন জানবো গ্রে ম্যাটারে কোন পার্টটা থাকে। গ্রে ম্যাটারে 1 নাম্বার নিউরনের মধ্য থেকে থাকে, 1 সেল বডি থাকবে, 2 ডেনড্রাইট থাকে, 3 প্রি এক্সন থাকে। যদিও মাঝে মাঝে হোল এক্সন থাকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে থাকে প্রি এক্সন। সো আমরা নিউরনের মধ্য থেকে 3টা জিনিস দেখলাম, সেল বডি, দেন ডেনড্রাইট আর প্রি এক্সন পার্ট। তার মানে এই অংশটুকু থাকে হচ্ছে গ্রে ম্যাটারের মাঝে। আমরা যদি একটু মার্ক করে দেখাই তাহলে আমরা দেখতে পাবো, আমরা মার্ক করে যদি দেখাই তাহলে আমরা দেখব এই অংশটুকু থাকে গ্রে ম্যাটারের মাঝে। সো গ্রে ম্যাটারের কম্পোজিশন আমরা বুঝে গেলাম, নিউরনের মধ্য থেকে কি কি থাকে। আর নিউরোগ্লিয়ার মাঝে গ্রে ম্যাটারে কি থাকে? নিউরোগ্লিয়া, ফ্রম দা নিউরোগ্লিয়াল পার্ট। নিউরোগ্লিয়ার মাঝে আমরা পাবো অ্যাস্ট্রোসাইট। কোন অ্যাস্ট্রোসাইট? প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। কোন অলিগোডেন্ড্রোসাইট থাকে? পেরিনিউরোনাল অলিগোডেন্ড্রোসাইট। সেই সাথে মাইক্রোগ্লিয়া। এই জিনিসগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবো নিউরোগ্লিয়া পড়ার পরে। আমরা আরেকটা ম্যাটার পাই, সেটার নাম হচ্ছে হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটার, এই যে ইনারে হোয়াইট ম্যাটার বা এখানে আউটারে হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে, এই হোয়াইট ম্যাটার জিনিসটা কি? হোয়াইট ম্যাটার হচ্ছে যে ম্যাটারটা হোয়াইট দেখতে। The nervous tissue which appears white is called white matter. কেন হোয়াইট হয়? দুটো কারণে। গ্রে কেন হয়েছিল? ব্লাড সাপ্লাই বেশি, মাইলিন ছিল না বলে। আর হোয়াইট ম্যাটার কেন হোয়াইট? তার পিছনে কারণ এখানে মাইলিন আছে, due to presence of the myelin and less blood supply. এখানে ব্লাড সাপ্লাই কম থাকে, হোয়াইট ম্যাটারে ব্লাড সাপ্লাই কম থাকে। এখন ইস্যু আসবে যে হোয়াইট ম্যাটারে ব্লাড সাপ্লাই কম কেন? কি কারণে হোয়াইট ম্যাটারে ব্লাড সাপ্লাই কম? কারণ হোয়াইট ম্যাটারে আমরা দেখবো যে কোনো সেল বডি থাকে না। সেল বডি তো ছিল গ্রে ম্যাটারে। সো হোয়াইট ম্যাটারে যেহেতু সেল বডি নাই, এখানে ব্লাড সাপ্লাই বেশি একটা দরকার নাই, এই জন্য লেস ব্লাড সাপ্লাই থাকবে হোয়াইট ম্যাটারে। সো এখানে মাইলিন শীট আছে আর ব্লাড সাপ্লাই কম, আলটিমেটলি এটা হোয়াইট হয়ে যাচ্ছে। সো আমরা এখন জানতে চাই হোয়াইট ম্যাটারের কম্পোজিশন কি, এখানে কি থাকে। প্রথমে আমরা সেই ডায়াগ্রাম আনি। আমরা জানি এই প্রি এক্সন পর্যন্ত ছিল হচ্ছে গ্রে ম্যাটারে, তাহলে বাকি থাকলো এই পার্টটা, এক্সনের এই পার্টটা, যাকে আমরা বলতে পারি ডিস্টাল মাইলিনেটেড পার্ট অফ দি এক্সন। এইটা থাকে হচ্ছে নিউরনের পক্ষে থাকে ডিস্টাল মাইলিনেটেড পার্ট অফ দি এক্সন। আর থাকে নিউরোগ্লিয়া। কোন নিউরোগ্লিয়া থাকে? আমরা জানতাম গ্রে ম্যাটারে থাকে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, হোয়াইট ম্যাটারে থাকবে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। দেন গ্রে ম্যাটারে ছিল পেরিনিউরোনাল অলিগোডেন্ড্রোসাইট, বাট হোয়াইট ম্যাটারে থাকে ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট।
আর মাইক্রোগ্লিয়া দুই জায়গাতেই থাকে। সো দিস ইজ দ্য কম্পোজিশন অফ দি হোয়াইট ম্যাটার। আমরা এখন জানতে চাই এই গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার কিভাবে সাজানো থাকে। আমরা একটু আগে একটা ছবিতে দেখেছিলাম, এই ছবিতে আমরা দেখতে পাই এখানে ফার্স্ট ছবিতে ইনারে আছে গ্রে ম্যাটার, বাইরে আছে হোয়াইট ম্যাটার। আবার কোন জায়গাতে বা এই ডানের ছবিতে আউটারে আছে গ্রে ম্যাটার, ইনারে আছে হোয়াইট ম্যাটার। বিষয়টা কি, যে এই যে ছবিটা, প্রথম ছবিটাতে ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার, এটাকে বলে প্রিমিটিভ অর্গানাইজেশন। প্রথমে সব পুরো নার্ভাস সিস্টেমে এরকমই তৈরি হয়, ইনারে গ্রে থাকে, আউটারে হোয়াইট থাকে। এবং এই জিনিসটা আমরা দেখবো দুটো জায়গাতে, একটা হচ্ছে ব্রেন স্টেম এন্ড স্পাইনাল কর্ড। প্রশ্ন আছে ব্রেন স্টেম মানে কি? ব্রেন স্টেম বলতে বোঝায় মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই তিনটাকে বলে ব্রেন স্টেম, ব্রেনের কাণ্ড। আর সেই সাথে স্পাইনাল কর্ড, এখানে দেখবো প্রিমিটিভ অর্গানাইজেশন। আরেক ধরনের অর্গানাইজেশন হচ্ছে আমার এই ডানের ছবিটা, যেখানে আউটারে থাকে গ্রে ম্যাটার, ইনারে থাকে হোয়াইট ম্যাটার। এটাকে বলা হয় মডিফাইড অর্গানাইজেশন। কারণ আমি বলেছিলাম শুরুতে সব জায়গায় প্রিমিটিভ থাকে, কিন্তু এই দুই জায়গায় এখানে আমরা দেখি এটা চেঞ্জ হয়ে গেল, বাইরে চলে গেল গ্রে, ইনারে চলে আসলো হোয়াইট ম্যাটার। এটাকে বলে মডিফাইড অর্গানাইজেশন, আউটার গ্রে, ইনার হোয়াইট। এবং এই স্টোরিটা আমরা দেখবো দুই জায়গাতে, একটা হচ্ছে সেরিব্রামে আর একটা সেরিবেলামে। এখন আমাদের প্রশ্ন আসে এখানে মডিফাইড কেন? এটা আমরা এক্সপ্লেইন করার জন্য একটা ডায়াগ্রামের আশ্রয় নিচ্ছি। মনে করে এটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, একটা ব্রেইনের টিস্যু হতে পারে, লেয়ার বাই লেয়ার। এখানে কয়েকটা লেয়ার দেখতে পাচ্ছি, এই যে লেয়ার 1, 2, 3। আমরা ডেফিনেটলি 1 এ যে এরিয়া স্পেস আছে তার চাইতে 2 মাঝে স্পেস বেশি, কারণ 2 পরিধি বড়, সার্কামফারেন্স বেশি। 2 তুলনায় 3 তে সার্কামফারেন্স আরো বেশি থাকে। সুতরাং যদি আমাকে আমার হাতে যদি নিউরন কম থাকে, তাহলে হয়তো আমরা লেয়ার 1 এ অ্যাকোমোডেট করাতে পারবো। নিউরন যদি বেড়ে যায়, আমরা এখানে জড়ো করে লাভ হবে না, জায়গা হবে না, আমরা লেয়ার 2 তে চলে যাব। নিউরন যদি আরো বেশি হয়, লেয়ার 3 তে নিয়ে যাব। বেসিক্যালি সেরিব্রাম এবং সেরিবেলামে হিউজ অ্যামাউন্ট অফ নিউরন পাওয়া যায়। এই নিউরন গুলো ইনার লেয়ারে থাকতে পারে না, জায়গা হয় না, অ্যাকোমোডেট করতে পারে না। এই জন্য নিউরন গুলো আউটার লেয়ারে চলে যায়, সবার বাইরের লেয়ারে চলে যায়। এবং এই বাইরের লেয়ারে যখনই নিউরন চলে যায়, তখনই আমরা দেখি অর্গানাইজেশনটা চেঞ্জ হয়ে যায়। আউটার লেয়ারে যখন নিউরন যায়, সেটা হয়ে যায় গ্রে ম্যাটার, ব্লাড সাপ্লাই ডেভেলপ করে সে হয় গ্রে ম্যাটার। আর ইনার লেয়ারে কোনো নিউরনের সেল বডি যেহেতু থাকে না, সেখানে ব্লাড সাপ্লাই কমে যায়, সেটা হয়ে যাবে হোয়াইট ম্যাটার। এইভাবেই পরিবর্তিত হয় গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারে। এবং আরো মজার বিষয় হচ্ছে সেরিব্রাম সেরিবেলামে এই করেও নিউরন অ্যাকোমোডেশন হয় না। আরো বেশি নিউরন জায়গা করার জন্য আমরা দেখি সেরিব্রাম এবং সেরিবেলামের সারফেসে ফোল্ডিং তৈরি হয়, ভাঁজ তৈরি হয়। আমরা এই ডায়াগ্রামে, এই যে ডান দিকে ডায়াগ্রামে আমরা দেখি এরকম ভাঁজ তৈরি হয়েছে। এই ভাঁজ তৈরি হওয়ার উদ্দেশ্য হচ্ছে আরো বেশি সারফেস এরিয়া ইনক্রিজ করা, যাতে আরো বেশি নিউরন অ্যাকোমোডেট করতে পারে। সেরিব্রামে এই ভাঁজগুলোকে বলা হয় ফিশার, ডিপ্রেশন গুলোকে বলে ফিশার, আর উঁচু জায়গাকে বলে সেরিব্রামে এই ডিপ্রেশন গুলোকে বলে সালকাস, আর উঁচু জায়গাগুলোকে বলে জাইরাস। সো সেরিব্রামে সালকাস জাইরাস তৈরি হয়, আর সেরিবেলামে এই ডিপ্রেশন গুলোকে বলে ফিশার, আর এলিভেশন গুলোকে বলে ফোলিয়াম। সো এই সালকাস, জাইরাস, ফিশার, ফোলিয়াম, এগুলো ফরমেশনের একটাই উদ্দেশ্য, মোর এন্ড মোর নিউরনকে অ্যাকোমোডেট করা। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করি। আমি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো, যাতে কোনো নতুন ভিডিও কারো মিস না হয়। আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। একটি কমেন্ট বা একটি পরামর্শ আমার নতুন ভিডিও প্রস্তুতের ক্ষেত্রে
আমাকে ইন্সপায়ার করবে বলে আমি মনে করি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্টে সেফ, টেক কেয়ার, and goodbye.